আজকে ইউনিট আর ডাইমেনশন নিয়ে কথা বলবো। ইউনিট এবং ডাইমেনশন নিয়ে কথা বলার আগে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ফিজিক্স কাকে বলে। হোয়াট ইজ ফিজিক্স? ফিজিক্স কাকে বলে? সাধারণত ফিজিক্স হলো এমন একটা বিষয় যেটা নেচারকে স্টাডি করে। তাহলে ফিজিক্স ইজ এ স্টাডি অফ নেচার। তাহলে নেচারকে কী করে স্টাডি করতে পারে? ফিজিক্স ইজ এ স্টাডি অফ নেচার। নেচারকে কিভাবে স্টাডি করতে পারে? অবশ্যই তার মানে ন্যাচারাল ল নিয়ে কথা বলে। ন্যাচারাল যে ল সেটাকে নিয়ে কথা বলে। এবার ন্যাচারাল ল কিভাবে আমরা বুঝতে পারবো না, হাউ টু উই ডিফাইন দ্য ল, বা কিভাবে আমরা ন্যাচারাল লটাকে মানে বুঝতে পারবো? বাই অবজার্ভিং দ্য নেচার। যত আমরা নেচারকে দেখব তত আমরা ন্যাচারাল লকে ডিসকভার করতে পারবো। যেমন ধরো কি হয়েছিল, নিউটনের যা গাছ থেকে আপেল পড়ে যাওয়া, সেখান থেকে উনি নিউটনস ল অফ মোশন বা গ্রাভিটেশনাল মোশনকে আবিষ্কার করেছিল। তো যত বেশি আমি অবজার্ভ করব তত বেশি আমি ন্যাচারাল লকে ডিসকভার করতে পারবো। এক্সাম্পল, যে একটা চাঁদ আছে, চাঁদ তো একটাই আছে, পৃথিবী আছে, চাঁদের চারপাশ মানে পৃথিবীর চারপাশে যে চাঁদ ঘুরছে, এখানে যে ল আছে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ল। বাই অবজার্ভিং দিস ফিনোমেনা আমরা এই লটাকে কি করতে পারি, এখানে অ্যাপ্লাই করতে পারি। আবার ধরো কোনো একটা রাস্তা দিয়ে একটা গাড়ি চলছে, তার মানে এই গাড়ি একটা রাস্তা দিয়ে যাচ্ছে, এটাও একটা ফিনোমেনা বা এটাও একটা অবজারভেশন। এই অবজারভেশন অনুযায়ী এখানে আমি অন্য ধরনের ল অ্যাপ্লাই করি বা অন্য ধরনের ল ডিসকভার করি। যত ফিনোমেনা আছে প্রত্যেকটা ফিনোমেনাকে আমরা অবজার্ভ করার সঙ্গে সঙ্গে তাকে ডিসক্রাইব করার চেষ্টা করি, এবং যত বেশি ডিসক্রাইব করব তত বেশি আমরা ন্যাচারাল লকে নিয়ে কথা বলবো, তাই তো? তার মানে ফিনোমেনাকে এক্সপ্লেইন করার জন্য আমাকে ন্যাচারাল লটাকে জানতে হবে। এখানে ডক্টর আর.পি. ফিনম্যান খুব বিখ্যাত কথা বলেছিল, ন্যাচারাল লকে কি করে আমরা বুঝতে পারি। ঠিক আছে, ফিনম্যান একজন বিখ্যাত ফিজিসিস্ট যিনি কোয়ান্টাম থিওরি নিয়ে পরবর্তীকালে রিসার্চ করেছিল। তো ফিনম্যান লেকচার্স যার বিখ্যাত বই। তো এই ফিনম্যান ন্যাচারাল লকে নিয়ে খুব সুন্দর একটা ডেসক্রিপশন দিয়েছিল। তার ডেসক্রিপশনটা হলো এরকম, ধরো তুমি চেস খেলছো, একটা গেম খেলছো, যে গেমটা হচ্ছে চেস বা দাবা। দাবা খেলছো, তো দাবার সাজানো আছে, দাবার দুজন প্লেয়ার দুপাশে বসে আছে যারা দাবার খেলাটাকে খেলছে, আর যখন তারা খেলছে তখন অনেক দর্শক সেটাকে অবজার্ভ করছে বা উপভোগ করছে।
এবার এই দুজন যারা খেলছে তারাই দাবার রুলসগুলোকে একমাত্র জানে। তাহলে কি হতে পারে এখানে, যে যারা প্লেয়ার খেলছে তারাই only know the actual rule, আর যারা এই অবজারভার দেখছে, দর্শক, তারা কি করছে, তারা এই রুলটাকে বোঝার চেষ্টা করছে। ঠিক আছে, তারা এই রুলটাকে বোঝার চেষ্টা করছে। এবার ফিনোমেনাটা কি হয়, ধরো এই যারা দাবাড়ু বা যারা প্লেয়ার তারা একটা একটা করে গুটি দান দিচ্ছে, আর অবজারভার ভালো করে এটাকে অবজার্ভ করে দাবার এক একটা নিয়ম বোঝার চেষ্টা করছে বা একটা রুলস বোঝার চেষ্টা করছে। এবার দাবাড়ু যদি খুব এক্সপেরিয়েন্সড হয়, সে এমন একটা চাল দিল যেটা এই অবজারভাররা দেখে মনে করলো যে এরকম রুলস হতে, মানে এরকম দান হতে পারে না, কারণ তারা একটা রুলসকে কি করেছিল, ধারণা করেছিল মাত্র যে এই ধরনের রুলস হতে পারে। কিন্তু যখন এই দাবাড়ু এমন একটা চাল দিল বা এমন একটা মানে কি বলবো ওটাকে, এমন একটা মুভ দিল, মুভ মানে হচ্ছে দান দেওয়া, হ্যাঁ, এমন একটা দান দিল যেটা এই চিরাচরিত দর্শকের কাছে অজানা। তাহলে চিরাচরিত দর্শক কি ভাবলো, যে এটা একটা নিউ রুলস। ঠিক আছে, তো চিরাচরিত দর্শক কি করলো, যারা এই রুলসটাকে অ্যাকচুয়ালি জানে না, তারা এটাকে নতুন রুল বলে কল্পনা করলো। তাহলে অ্যাকচুয়াল যে প্লেয়ার, সে কিন্তু অ্যাকচুয়াল রুলটাকে জানে, আর যারা দর্শক তারা যেহেতু অ্যাকচুয়াল রুল জানে না, তারা এই খেলাটাকে দেখে একটা রুল 1 তৈরি করলো, একটা রুল 2 তৈরি করলো, রুল 3 তৈরি করলো, করে প্রত্যেকটা যে দান, খেলার দানটাকে তারা এক্সপ্লেইন করার চেষ্টা করলো। ঠিক আছে, তো ফিনম্যান বলছে এটা অ্যাকচুয়ালি ফিজিক্সের ক্ষেত্রেও ঠিক এরকমটা ঘটে। কিরকম, ধরো এই যে প্লেয়ার যারা হয়, তারা বলছে, প্লেয়ার বোঝাতে উনি বলছে নেচারকে, নেচার ইজ এ বিগ প্লেয়ার বা গ্রেট প্লেয়ার ইজ, তার মানে এই নেচারকে বলছে উনি প্লেয়ার। এই যে দাবা খেলা গেম, এটাকে বলছে উনি ইভেন্ট। ইভেন্ট মানে ন্যাচারাল যে ইভেন্টগুলো হয়। ঠিক আছে, এটাকে বলছে উনি ন্যাচারাল ইভেন্ট। আর এই অবজার্ভার বা দর্শক, এরা অ্যাকচুয়ালি হচ্ছে সায়েন্টিস্ট, আমাদের তথাকথিত সায়েন্টিস্ট। বিষয়টা কি ঘটছে, যে অ্যাকচুয়ালি যে নেচার, সেই জানে ন্যাচারাল ইভেন্টগুলো অ্যাকচুয়ালি কোন রুল দ্বারা নির্ধারিত হচ্ছে। ভাবতে পারলাম, ধরো আমার কাছে একটা গাড়ি আছে, সে রাস্তা দিয়ে চলছে, এখানে কোন রুল মানে তৈরি হচ্ছে বা কোন রুল অ্যাপ্লাই হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি নেচার জানে।
সায়েন্টিস্ট কি করছে? সায়েন্টিস্ট এই রুলটাকে বোঝার চেষ্টা করছে বাই অবজারভেশন। ঠিক আছে, তার অবজারভেশন যে স্কিল, সেই স্কিলটাকে দিয়ে এই নেচারের রুলটাকে বোঝার চেষ্টা করছে, এবং সেভাবেই কোনো এক সায়েন্টিস্ট তৈরি করলো নিউটনস রুল অফ মোশন, নিউটনস ল অফ মোশন। ঠিক আছে, আবার যখন একটা সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তখনও নেচার কিন্তু অ্যাকচুয়াল রুলটাকে জানে, বাট এই সায়েন্টিস্ট তারা যখন এটাকে অবজার্ভ করছে, তারা মনে করছে না এটা আলাদা একটা ফিনোমেনা, তার মানে এর জন্য আরেকটা রুল হওয়া উচিত। তাহলে এখানে ল নাম্বার 1 তৈরি হলো, এখানে আবার গ্রাভিটেশনাল ল তৈরি হলো। ঠিক আছে, তাহলে সায়েন্টিস্ট বিভিন্ন ফিনোমেনাকে যখন অবজার্ভ করছে, তখন বিভিন্ন রকম ল তৈরি করছে। কোনো সময় সেটা নিউটনস ল অফ মোশন, কোনো সময় গ্র্যাভিটেশনাল ল, কোনো সময় কুলম্বস ল। এই লগুলো কারা তৈরি করছে? সায়েন্টিস্টরা, যারা নেচারকে অবজার্ভ করছে। কিন্তু নেচার জানে যে প্রত্যেকের জন্য আমার সেম রুল অ্যাপ্লাই হওয়া উচিত, যেটা শুধু নেচারই তৈরি করেছে। তার মানে ন্যাচারাল রুল হতে পারে একটাই, কিন্তু সায়েন্টিস্ট সেটাকে মানে এক্সপ্লেইন করার জন্য বিভিন্ন ধরনের ল তৈরি করে। তাহলে এই যে বিভিন্ন ধরনের ল, এটা আমাদের সায়েন্টিস্টের তৈরি করা। এটা তুমি বলতে পারো না ইট ইজ দ্য অ্যাকচুয়াল ন্যাচারাল ল। ঠিক যে কারণে কিছুদিন এই রুলটা অ্যাপ্লাই হওয়ার পর কোনো এক সময় যদি আলাদা একটা ফেনোমেনা তৈরি হয়, তখন আগের রুলটা খুব সহজেই আমরা ভুলে যেতে থাকি বা বলি ওটা ভুল ল ছিল। ঠিক আছে, তার কারণ যে আমরা অ্যাকচুয়াল ন্যাচারাল লটাকে গেস করতে পারি, সেটাকে দাবি করতে পারি না যে আমরা অ্যাকচুয়াল ন্যাচারাল লটাকে জানি। তো এরকম একটা গল্প রিচার্ড ফিনম্যান ফিজিক্স সম্পর্কে বলেছিল, এবং এটা একদমই সত্যি। আচ্ছা, তাহলে এর পরের বিষয় হচ্ছে ম্যাথামেটিক্সের সঙ্গে ফিজিক্সের সম্পর্কটা কোন জায়গায়। ফিজিক্স কি সেটা তো বুঝলাম, ফিজিক্যাল ল কোনটা সেটাও বুঝলাম, বাট ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স এটাকে পাশাপাশি কেন রাখা হয়? একটা উদাহরণ দিয়ে বলি। ধরা যাক ফোর্সের ডেফিনেশন যদি বলতে বলা হয়, তাহলে আমরা বলতে পারি ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ মাসেস। ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ মাসেস। ঠিক আছে, প্রোডাক্ট অফ মাসেস and inversely proportional to the square of the distance. Proportional to the square of the distance. ঠিক আছে, এবার এই যে বিষয়টা আমরা জানি ফিজিক্স থেকে, এটা দিয়ে কি কোনো ফিজিক্যাল ফিনোমেনাকে আমি কি করতে পারি? এক্সপ্লেইন করতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি কত পরিমাণ তোমার ফোর্স অ্যাপ্লাই হয়েছে বা কোনো জায়গায় কত পরিমাণ ফোর্স ক্যালকুলেট করতে হবে, সে বিষয়ে আমরা খুবই অপারগ, যদি না এই ইকুয়েশনটা বা এই লটাকে আমরা একটা ম্যাথামেটিক্যাল ডেসক্রিপশনে নিয়ে আসি বা
একটা ম্যাথামেটিক্যাল টার্মিনোলজি ইউজ করি। এই ফোর্সটাকে যদি আমরা এফ লিখি এবং বলি m1 m2 বাই আর স্কোয়ার, এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যদি আমরা তাকে দেওয়ার চেষ্টা করি, তাহলেই আমরা এই ফোর্সটাকে ডিফারেন্ট ফিনোমেনার জন্য ক্যালকুলেট করতে পারবো। আদারওয়াইজ ডিফারেন্ট ফিনোমেনার জন্য এই ফোর্সটাকে ক্যালকুলেট করা কষ্টকর হয়ে যায়। তাই ফিজিক্যাল যে ল বা ফিজিক্যাল যে ডেফিনেশন, সেটা তখনই প্র্যাকটিক্যালি আমি অ্যাপ্লাই করতে পারি যদি সেখানে আমি ম্যাথামেটিক্যাল টুলসকে ইউজ করতে পারি। সো ঠিক এই জন্যই ম্যাথামেটিক্স ছাড়া আমরা ফিজিক্স নিয়ে খুব বেশি দূর কথা বলতে পারি না। ইন আদার টার্মস, আমরা যদি কোনো একটা বিষয়কে এক্সপ্লেইন করতে চাই, আমি বাংলায় কথা বলি, তেমনি আমরা যদি ফিজিক্সকে কোনোভাবে এক্সপ্লেইন করতে চাই, সেটাকে ম্যাথামেটিক্সের টার্মে এক্সপ্লেইন করতে হবে। তার মানে ম্যাথামেটিক্স ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। ইজ এ নয়, ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। ঠিক আছে? তাহলে ফিজিক্স আর ম্যাথামেটিক্স খুবই কাছাকাছি সম্পর্কযুক্ত। ম্যাথামেটিক্স না থাকলে ফিজিক্সের যে ধারণা তাকে আমরা এক্সপ্লেনেশন করতে পারতাম না বা এক্সপ্লেইন করতে পারতাম না সঠিকভাবে। এরপরের বিষয়টা হচ্ছে ইউনিট। ইউনিটের জন্ম কেন হলো? একদম সিম্পল বিষয়। ফিজিক্স যদি আমার ন্যাচারাল ফিনোমেনাকে ডেসক্রাইব করতে পারে বা করতে চায়, তাহলে তাকে ন্যাচারাল লটাকে ডেসক্রাইব করতে হবে। ন্যাচারাল ল ডেসক্রাইব করতে গেলে তাকে কি করতে হবে? তাকে কিছু মেজারমেন্ট করতে হবে। তুমি যদি কিছু মেজারমেন্ট না করো, তুমি কোনো লকে ডেসক্রাইব করতে পারবে না। তার মানে এই মেজারমেন্ট কি করবে? কাকে মেজারমেন্ট করবে? কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজারমেন্ট করবে। ফিজিক্যাল কোয়ান্টিটি কি হতে পারে? হতে পারে ফোর্স, হতে পারে মাস, হতে পারে ভেলোসিটি, যেটা তুমি ফিজিক্যালি অবজার্ভ করতে পারো। এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজারমেন্ট করতে হবে। বাই মেজারিং দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি তুমি ন্যাচারাল লটাকে এক্সপ্লানেশনের দিকে অগ্রসর হতে পারবে। ঠিক আছে? এবার এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে খুব প্রিসাইসলি আমাকে মেজারমেন্ট করতে হবে। খুব প্রিসাইসলি মানে খুব, কি বলবো, খুবই সঠিকভাবে মেজারমেন্ট করতে হবে। ঠিক যেমন আমরা কখনো যদি বলি যে ভাষা ভাবে আমার কাছে একটা এলিফ্যান্ট আছে, আমার কাছে না, ধরো একটা এলিফ্যান্ট আছে আর একটা গোট আছে। এলিফ্যান্ট গোটের থেকে কতটা ভারী বা কতটা হেভিয়ার, সেটা যদি তাকে এলিফ্যান্টটাকে মেজার না করি আর গোটটাকে যদি মেজার না করি, তাহলে সেটা বলা কষ্টকর। তার মানে উইদাউট মেজারমেন্ট আমরা কোনো ফিজিক্যাল ফিনোমেনাকে সঠিকভাবে বা প্রিসাইসলি এক্সপ্লেইন করতে পারবো না। তার মানে যদি আমরা একটা ইউনিট মাসের কল্পনা করি বা ইউনিট মাসকে জন্ম দিই, যে ইউনিট মাস মানে একটা কোয়ান্টিটিকে জন্ম দিই, যে কোয়ান্টিটিটাকে আমি যদি মাস বলি,
এবং তার যদি আমি ইউনিট মাস নিয়ে কথা বলি, তাহলে বলতে পারি এই যে এই এলিফ্যান্টটা এই ইউনিট মাসের 200 গুণ বা 200 টাইমস অফ ইউনিট মাস। আবার বলতে পারি মেজারমেন্ট করার পর এই গোটটা 20 টাইমস 20 গুণ অফ ইউনিট মাস। যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি এলিফ্যান্ট হচ্ছে গোটের থেকে কত গুণ বড়? 10 গুণ বড়। তাহলে আমি বলতে পারি 10 টাইমস হেভিয়ার দেন গোট। ঠিক আছে? তার মানে এই যে এলিফ্যান্টটা গোটার থেকে কত গুণ বড় সেটা আমার কিভাবে মেজার করব? ইউনিট মাসের সাপেক্ষে মেজার করব। ঠিক আছে? ধরো আরেকটা এক্সাম্পল, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লিতে গেলাম, তাহলে কত দূর গেলাম কি করে মেজার করব? ধরে নাও যে 1000, কত দূর গেলাম কি করে মেজার করব? তার মানে আমি যদি এই এটাকে হচ্ছে ডিস্টেন্স একটা কোয়ান্টিটি ধরি, তার যদি আমি ইউনিট ডিস্টেন্স জানি, আমি বলতে পারি 1000 টাইমস অফ দিস ইউনিট ডিস্টেন্সটাকে আমরা মেজার করতে পারি। এবং এই ইউনিট ডিস্টেন্সটাকে আমি যদি কিলোমিটার নাম দিই, তাহলে বলতে পারি আমি 1000 কিলোমিটার গেছি। ঠিক আছে? তার মানে কোনো একটা জায়গা থেকে অন্য জায়গা যেতে গেলে আমাকে ইউনিট ডিস্টেন্স, যেটাকে আমি পরবর্তীকালে 1 কিলোমিটার বলতে পারি, এই ইউনিট ডিস্টেন্সটাকে যদি জানি তার 1000 টাইমস, তার মানে 1000 কিলোমিটার আমি বলতে পারি। এই জন্য ইউনিট ডিস্টেন্স বা ইউনিট কোয়ান্টিটি বা ইউনিটের গুরুত্ব হলো কোনো বস্তুকে বা কোনো কিছুকে প্রিসাইসলি মেজারমেন্ট করার জন্য বা খুবই মানে সঠিকভাবে মেজারমেন্ট করার জন্য ইউনিটের দরকার এসে পড়ে। এবার তার মানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটি তো সেম, ধরো মাস একটা কোয়ান্টিটি, সেটা আমার আমেরিকায় যাওয়া হবে, এখানেও তাই হবে, ওয়েস্ট বেঙ্গলেও তাই হবে, কিন্তু আমেরিকার মানুষজন সেটাকে এক ধরনের ইউনিট দিয়ে মেজারমেন্ট করছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকজন সেটাকে অন্য ধরনের ইউনিট দিয়ে মেজারমেন্ট করছে। তাহলে তাহলে এই ইউনিট মেজারমেন্ট বা ইউনিট কোয়ান্টিটি সেটা আমাদেরকে সবার ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড একটা সেম বানাতে হবে। তার মানে এই যে ইউনিটের কথা বলছি, ইউনিট ডিস্টেন্স বা ইউনিট মাস, এদেরকে আমি কিভাবে মানে প্রকাশ করব, তার বিভিন্ন ধরনের ইউনিট হতে পারে, বাট এই যে ওভারঅল যে ইউনিটটা সেম হবে সেটা কে ডিসাইড করে? তাহলে হু ডিসাইড দ্য ইউনিট? সিজিপিএম বলে একটা কনফারেন্স হয়েছিল ইংল্যান্ডে। সিজিপিএম হচ্ছে, ফুল ফর্ম হচ্ছে জেনারেল কনফারেন্স অন ওয়েট অ্যান্ড মেজারমেন্ট। এই যে
কনফারেন্সটা হয়েছিল জেনারেল কনফারেন্স অফ অন ওয়েট অ্যান্ড মেজারমেন্ট, এই কনফারেন্সের মাধ্যমে তারা একটা ইউনিট সিস্টেম বা সবার গ্রহণযোগ্য একটা ইউনিট সিস্টেম তৈরি করেছিল। তারা এসআই সিস্টেমের জন্ম দিয়েছিল। এসআই সিস্টেমের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। ঠিক আছে, এই যে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটের জন্ম দিয়েছিল, এই জেনারেল কনফারেন্স ডাকা হয়েছিল ইংল্যান্ডে, তার উপর ভিত্তি করে, যেটাকে বলা হয় হচ্ছে সিজিপিএম। ঠিক আছে, আচ্ছা, এইখানে তারা এসআই ইউনিট বা এসআই ইউনিট সিস্টেমের জন্ম দিয়েছিল। এবার এই ইউনিটটা ওয়ার্ল্ডে মেনে চলা হয়। তার আগে আমাকে বুঝতে হবে যে আমি যে কোয়ান্টিটির ইউনিট মেজারমেন্ট করব, সেই কোয়ান্টিটি কত রকম হতে পারে। সেই কোয়ান্টিটি হতে পারে দু রকম। একটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আরেকটা হচ্ছে আমার ডিরাইভ কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কাকে বলে? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ধরো মাস একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তুমি কি মাসকে টাইম দিয়ে এক্সপ্রেস করতে পারবে? মানে কেজিকে তুমি কি সেকেন্ড দিয়ে এক্সপ্রেস করতে পারবে? অবশ্যই না। তাহলে মাসকে তোমার মাস বা কেজি দিয়ে এক্সপ্লেন করতে হবে। কিন্তু তুমি যদি অপরদিকে ভেলোসিটিকে দেখো, তাকে এক্সপ্লেন করতে গেলে তোমার লেন্থ এবং টাইমের সাহায্য লাগছে, তাই তো? মানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কোন সেন্সে? যে এই কোয়ান্টিটিগুলোকে এক্সপ্লেন করার জন্য অন্য কোয়ান্টিটির সাহায্য লাগে না। কিন্তু এই যে ডিরাইভ কোয়ান্টিটি, দে আর ডিপেন্ডেন্ট অ্যান্ড দে ডিপেন্ডস অন কার উপর? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। লেন্থ টাইম তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তার মানে ডিরাইভ কোয়ান্টিটি তোমার যা খুশি হতে পারে। দেয়ার আর থাউজেন্ডস নাম্বার বা অসংখ্য ডিরাইভ কোয়ান্টিটি হতে পারে, বাট এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে 7 রকম। 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। ঠিক আছে, 7 রকম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। এবং তারা কি কি? তারা হচ্ছে 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। তারা হচ্ছে লেন্থ, 2 নম্বর মাস, 3 নম্বর টাইম, 4 ইলেকট্রিক কারেন্ট, 5 থার্মোডাইনামিক টেম্পারেচার, 6 অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, আর 7 লুমিনিয়াস ইন্টেন্সিটি। তাহলে এসআই ইউনিট অনুযায়ী এদের ইউনিট কি হবে? লেন্থের ইউনিট হচ্ছে মিটার, এসআই ইউনিট অনুযায়ী। মাসের ইউনিট হচ্ছে কিলোগ্রাম,
সিম্বলিক কেজি, টাইম হচ্ছে সেকেন্ড, ইলেকট্রিক কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার, থার্মোডাইনামিক টেম্পারেচার হচ্ছে কেলভিন। এগুলো কিন্তু সব এসআই ইউনিট সিস্টেম অনুযায়ী নির্ধারিত। অ্যামাউন্ট অফ মাস সাবস্টেন্স হচ্ছে মোল, লুমিনিয়াস ইন্টেন্সিটি হচ্ছে ক্যান্ডেলা। ঠিক আছে, তো এখানে আমি ইউনিট টপিকটা শেষ করছি। এবার কথা বলবো ডাইমেনশন নিয়ে। তাহলে ইউনিট হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটা দিয়ে কোনো কোয়ান্টিটিকে প্রিসাইসলি মেজারমেন্ট করা যায়। তাহলে ডাইমেনশনের দরকারটা কেন পড়লো? ডাইমেনশনের দরকারটা এই কারণেই পড়লো যে কোনো কোয়ান্টিটিকে বা অল ফিজিক্যাল কোয়ান্টিটি, সব ফিজিক্যাল যে কোয়ান্টিটিগুলো আছে তাদেরকে কিছু বেস কোয়ান্টিটির আকারে ডিরাইভ করা যায়। তাদেরকে ডিরাইভ করা যায় কিছু বেস কোয়ান্টিটির আকারে। অবশ্যই ডিরাইভ কোয়ান্টিটি মানে হচ্ছে সেগুলোকে ডিরাইভ কোয়ান্টিটি বলেই আমি ডিরাইভ করতে পারছি কিছু বেস কোয়ান্টিটির আকারে, এবং বেস কোয়ান্টিটি অবশ্যই তোমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ঠিক আছে, এটা বুঝতে হবে। এবং সেই বেস কোয়ান্টিটিগুলো প্রোডাক্ট আকারে আমরা এটাকে লিখতে পারি। তাহলে অল ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমি কিছু বেস কোয়ান্টিটির প্রোডাক্ট আকারে লিখতে পারি। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। ধরো আমার কাছে একটা কোয়ান্টিটি আছে ফোর্স, এটা জানি ইকুয়াল টু জানি মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাই তো? তাহলে মাস অ্যাক্সেলারেশন মানে ভেলোসিটি বাই টাইম। এটা মানে মাস, ভেলোসিটি মানে লেন্থ বাই টাইম। তাই তো? নিচে বাই টাইম। তাহলে ফোর্সকে আমরা কি আকারে লিখতে পারি? মাস ইন্টু লেন্থ ইন্টু টাইম টু দি পাওয়ার -2। তাহলে কোনো কোয়ান্টিটিকে কিছু বেস কোয়ান্টিটির প্রোডাক্ট আকারে লিখতে পারি, এবং এই বেস কোয়ান্টিটিগুলোকে যদি আমি সিম্বলাইজ করি, এই যে এই মাস তাকে যদি আমি এম সিম্বলাইজ করি, লেন্থ আমি যদি তাকে লেন্থটাকে এল সিম্বলাইজ করি, টাইম আমি যদি তাকে টি সিম্বলাইজ করি, তাহলে ফোর্সের ডাইমেনশন কি হবে? তাহলে ফোর্স এই কোয়ান্টিটির ডাইমেনশন বোঝাতে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়, সেটা অ্যাকচুয়ালি কি হবে? এম এল টু দি পাওয়ার -2, এম এল টু দি পাওয়ার -2। ঠিক আছে, তার মানে কোনো কোয়ান্টিটিকে আমি তার বেস কোয়ান্টিটির প্রোডাক্টের আকারে লিখতে পারি, এবং বেস কোয়ান্টিটিগুলোকে আমি যদি সিম্বলাইজ করি মাসটাকে এম, লেন্থটাকে এল, টাইমটাকে টি দিয়ে, তাহলে তাদের আকারে আমি তাদের গুণফলের আকারে আমি যে কোনো কোয়ান্টিটিকে ডিসক্রাইব বা লিখতে পারি। এই যে কোয়ান্টিটিগুলো এম এল টি টু দি পাওয়ার তাদের পাওয়ারের সমেত, এদেরকে বলা হয় ডাইমেনশন। ঠিক আছে, তো এই বেস কোয়ান্টিটিগুলোকে ডাইমেনশনে সিম্বলাইজ করা হয় যখন তাকে ক্যাপিটাল এম, ক্যাপিটাল এল, ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়। এর সুবিধাটা হচ্ছে যে আমি যে কোনো কোয়ান্টিটিকে ডাইমেনশনের আকারে লিখতে পারি। ঠিক আছে,
এবার বিষয় হচ্ছে যে এই ডাইমেনশনের ইউজ কি কি হতে পারে। ইউজ অফ ডাইমেনশন, ডাইমেনশনের ব্যবহার কি কি হতে পারে। তবে ব্যবহার বলতে গেলে একদম এখানে করব, দাঁড়া এখানেই করি। ইউজ অফ ডাইমেনশন, ইউজ অফ ডাইমেনশন ফার্স্ট ইউজেস হচ্ছে হোমোজিনিটি অফ ডাইমেনশনস ইন অ্যান ইকুয়েশন। homogeneity of dimensions in an equation। তার মানে কি? তার মানে হচ্ছে কোনো একটা যদি ইকুয়েশন হয়, সেই ইকুয়েশনের ডাইমেনশন তার প্রত্যেকটা টার্মের আইডেন্টিক্যাল বা সেম। তো লিখতে পারি dimensions of all term in an equation must be identical। ঠিক আছে, must be identical, এটাকেই বলা হয় হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি অফ ডাইমেনশন। ঠিক আছে, এক্সাম্পল ধরো আমার কাছে এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার একটা ইকুয়েশন আছে। তার মানে আমি এক্স এর ডাইমেনশন বের করি। এক্স এর ডাইমেনশন হচ্ছে লেন্থ তার ডাইমেনশন এল, ইউটির ডাইমেনশন ইউ হচ্ছে ভেলোসিটি ইন্টু টাইম। ভেলোসিটি মানে কত? লেন্থ বাই টাইম ইন্টু টাইম। অ্যাকচুয়ালি লেন্থ এল, হাফ জিটি স্কোয়ার। হাফ তো কনস্ট্যান্ট, তার কোনো ডাইমেনশন নেই। তাহলে জি মানে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে লেন্থ বাই টাইম স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। তার মানে টাইম স্কোয়ার কেটে লেন্থ পড়ে থাকলো এল। তাহলে কোনো ইকুয়েশন তার ইকুয়াল চিহ্নের বাদিকে এবং ডান দিকে অথবা প্লাসের পরে যা আছে প্রত্যেকের ডাইমেনশন আইডেন্টিক্যাল বা ইকুয়াল। যদি এটা হয় যে, তো এটা যদি ডাইমেনশনালি কারেক্ট হয় তাহলে দিস ইজ এ কারেক্ট ইকুয়েশন, কারণ এটা ডাইমেনশনালি কারেক্ট। ঠিক আছে, কিন্তু সবসময় ডাইমেনশনালি কারেক্ট হলেই যে ইকুয়েশনটা কারেক্ট তার কোনো এক্সাম্পল নেই। যেমন এই ইকুয়েশনটায় ধরো হাফ জিটি স্কোয়ারে আমি ডাইমেনশন বের করেছিলাম যেটা ছিল এল। আমরা যদি জিটি স্কোয়ারের ডাইমেনশনে বের করি সেটাও এল। তা বলে কি আমি বলতে পারি এক্স ইকুয়াল টু ইউটি প্লাস জিটি স্কোয়ার এটা কারেক্ট ইকুয়েশন? অবশ্যই না। এক্স ইকুয়াল টু ইউটি প্লাস জিটি স্কোয়ার কারেক্ট ইকুয়েশন নয়। কারেক্ট ইকুয়েশনে একটা হাফ ছিল, কিন্তু এই হাফটা আমি যেহেতু ক্যালকুলেট করতে পারছি না, সেহেতু এই হাফটা যেহেতু আমি ক্যালকুলেট করতে পারছি না, সেহেতু আমার পক্ষে এটা বলাটা কষ্টকর যে কোনটা সঠিক ইকুয়েশন এবং কোনটা সঠিক ইকুয়েশন নয়। তাহলে দিস ইজ নট এ
কারেক্ট ইকুয়েশন। কারণ এই যে হাফ যেটা কোয়ান্টিটি ছিল সেই কোয়ান্টিটিটা এখানে মিসিং, যদিও তারা ডাইমেনশনালি কারেক্ট। তাহলে ডাইমেনশনালি এই মেথডের একটা লিমিটেশন বা অক্ষমতা হচ্ছে যে এই যে কোনো কিছুর ইকুয়েশন যদি ডাইমেনশনালি কারেক্ট হয়, সেটা যে অ্যাকচুয়ালি কারেক্ট ইকুয়েশন হবে সেটা এ সম্পূর্ণভাবে বলতে পারে না, কারণ কনস্ট্যান্টগুলোর সে কোনো ক্যালকুলেশন করতে পারে না। ঠিক আছে, তাহলে আরেকটা ইউজ অফ ডাইমেনশন, যে কনভার্সন অফ ইউনিট। একটা সিস্টেম অফ ইউনিট থেকে আমি অন্য সিস্টেম অফ ইউনিটে কনভার্ট করতে পারি। কেমন? ধরো আমার কাছে এসআই ইউনিট সিস্টেম আছে, আমি সেখান থেকে সিজিএস ইউনিট সিস্টেমে কনভার্ট করতে পারি। কিভাবে? ধরো একটা ফোর্স আছে আমার কোয়ান্টিটি, এই কোয়ান্টিটির এসআই সিস্টেমের ইউনিট হচ্ছে নিউটন, সিজিএস সিস্টেমের ইউনিট হচ্ছে ডাইন, তাই তো? তাহলে ফোর্স ইকুয়াল টু আমি কত জানি? এফ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এফ এর ডাইমেনশন কত হবে? এম এল টি টু দি পাওয়ার -2, আমরা আগে বের করেছি। তাহলে আমরা 1 নিউটন ইকুয়াল টু কত বুঝতে পারি? 1 মিটার মানে হচ্ছে, মানে মাস মানে হচ্ছে কেজি, এল মিটার, টি সেকেন্ড টু দি পাওয়ার -2। আবার এই ডাইমেনশন থেকে লিখতে পারি সিজিএস এ 1 ডাইন ইকুয়াল টু 1 গ্রাম, লেন্থ হচ্ছে সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার। দুটোকে ভাগ করে দিই, তাহলে 1 নিউটন বাই 1 ডাইন ইকুয়াল টু কত হবে? 1 কেজি মিটার, এটা স্কোয়ার হবে না, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 বাই 1 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। কেজিটাকে মিটারে করলে হচ্ছে 1000, কেজিটাকে গ্রামে করলে 1000 গ্রাম, মিটারটাকে সেন্টিমিটারে করলে 100 সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 বাই 1 গ্রাম সেন্টিমিটার বাই সেকেন্ড টু দি পাওয়ার -2। কেটে গেল, কি পড়ে থাকলো? যদি কেটে যায় তাহলে পড়ে থাকে হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 5। এখান থেকে লিখতে পারি 1 নিউটন বাই 1 ডাইন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5। তাহলে 1 নিউটন থেকে ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। এই যে একটা ইউনিট সিস্টেম থেকে অন্য ইউনিট সিস্টেমে কনভার্ট করতে পারি, এটা আমরা এই ডাইমেনশন থেকে ক্যালকুলেট করতে পারি। আজকে এত অবধি পড়ালাম, ঠিক আছে, আর পড়াচ্ছি না।